শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল এবং স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট। 1 জুন বিচার শুরু, 5 থেকে 7 দিনে শেষ হবে কার্যক্রম, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। আরও বেড়েছে হামে মৃত্যু, প্রাণ গেল আরও 16 জনের। হাসপাতালে ঠাঁই হচ্ছে না রোগীদের, সেবা দিতে হিমশিম অবস্থা। এখানে যে পরিমাণ রোগী আছে, হামের রোগী, আমার টেনশন আছে কোন সময় আমার রোগীতে এফেক্ট আসে। প্রতিদিনই আমাদের প্রায় 30 থেকে 40 জন রোগী ভর্তি হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। সরকারি সব ভবনে সোলার ব্যবহার নিশ্চিতে আগামী সংসদে অধিবেশনে বিশেষ নির্দেশনার ইঙ্গিত। শৈল শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্বে কেবল নীতি নয়, বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। রপ্তানির সুযোগ রেখেই সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান। ক্ষুণ্ণ হবে না দেশের স্বার্থ, দাবি জ্বালানি মন্ত্রীর। রপ্তানি তখনই করতে পারবো যখন আমার ডিমান্ড ফুলফিল হবে। সুতরাং আমি না খেয়ে অন্যকে খাওয়াবো না, এইটুকু রেস্ট্রিকশন থাকে। ঈদে ঘরমুখো মানুষের ঢল, বাস, লঞ্চ ও রেলে স্বস্তির যাত্রা। কাল থেকে চলবে 5 জোড়া বিশেষ ট্রেনও। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 10। ক্রেতা বিক্রেতার হাট ডাকে জমে উঠেছে কোরবানির হাট। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। হাসিলের নামে জেলায় জেলায় চাঁদাবাজি। একদিনে তুলে নেওয়া হচ্ছে শত শত কোটি টাকা। ফুটি কিনছে কিনা জানি না, ওটা মানে 200-250 টাকা এরকম কিনা হয়েছিল। সবাই ট্রেনে নিচে টাকা স্লিপ কাটছি, আড়ালে টাকা দিচ্ছি, এখন আবার ওখানে চাইতেছে আবার 1000। স্কুল ফি নিয়ে তদন্তে মিলেছে অনিয়মের প্রমাণ। 30 কর্মদিবসের মধ্যে ফের গাফিলতি পেলে চুক্তি বাতিল, মামলা সহ কঠোর ব্যবস্থার নির্দেশ। যারা আমাদের মন্ত্রণালয়ের অংশ, তারা যদি আজকে অ্যাটেনশন না দেন, আগামী দিনে আপনার চাকরির কি অবস্থা থাকবে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রামিসা হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আগামী 1 জুন শুনানির দিন ধার্য করা হয়েছে। দুপুরে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের অভিযুক্ত করে আদালতে 47 পৃষ্ঠার চার্জশিট জমা দেয় পল্লবী থানা পুলিশ। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। রবিবার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে 47 পৃষ্ঠার চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওয়াহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। রামিসা হত্যা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আগামী 1 জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। 1 নম্বর আসামি সোহেল রানা, সে দর্শন করে এবং দর্শনের ফলে তার অন্যবিধ কার্যকলাপের জন্য, যেমন তার হাত গলা কেটে ফেলেছে, তার হাত বিচ্ছিন্ন করে ফেলেছে, তাকে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে 9(2) এই ধারার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, স্বপ্না খাতুন, সে যেহেতু তাকে এই কর্মের জন্য সহযোগিতা করেছে, তার বিরুদ্ধেও এই 30 ধারায়
সেখানে সম্পৃক্ত করা হয়েছে। পুলিশ জানায় রামিসা হত্যার পরপরই আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ফরেনসিক রিপোর্ট সহ আদালতে চার্জশিট দাখিল করেছে। বিশেষ গুরুত্ব আরোপ করে এবং যত ধরনের সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহ করা প্রয়োজন সেগুলি সংগ্রহ করেছে এবং ইতিমধ্যে পোস্টমর্টেম রিপোর্ট এবং সিআইডি থেকে ফরেনসিক রিপোর্টও সংগ্রহ করে রামিসা হত্যার সাথে জড়িত আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালিত হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার 5 থেকে 7 দিনের মধ্যে সম্পন্ন হবে বলে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি বলেন, এই অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যা প্রয়োজন তাই করবে সরকার। জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার, বিচার ও সামাজিক সম্প্রীতি ফিরিয়ে আনতে ভবিষ্যতে রিকনসিলিয়েশন কমিশন গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা সারা বাংলাদেশকে কাঁদিয়েছে। বর্বরতম এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবির মুখে 5 দিনের মাথায় চার্জশিট দিল পুলিশ। এ নিয়ে বিএসআরএফ সম্মেলনে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট আদালতের ছুটি বাতিল করার চিন্তা করছে প্রধান বিচারপতি। একজন বিশেষ পিপি নিয়োগ দেয়া হয়েছে। আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন, কিন্তু এই বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিএনপি সরকারের 3 মাসে কোনো ধর্ষণের ঘটনায় অপরাধীরা ছাড় পায়নি। ধর্ষণের মাত্রা এটা আমাদের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। আমরা সবচাইতে মনোযোগ এখানেই দিয়েছি যে দ্রুততম সময়ে যাতে অভিযুক্ত বা অপরাধীরা গ্রেফতার হয়। সেই জায়গায় আমরা এই 3 মাসে প্রত্যেকটি ঘটনায় আমরা সফল হয়েছি ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে প্রশ্নেরও জবাব দিয়েছেন। বলেন, এ ধরনের কোনো তথ্য জানা নেই তার। আইনি প্রক্রিয়ায় ভারত থেকে ফেরাতে চান হাসিনাকে। এক্সট্রাডিশন চুক্তি এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজে এই বিধান মতে ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কাঠগড়ায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলটির নেতারা। অনেকেই কারাগারে, বেশিরভাগ পলাতক। এ অবস্থায় তাদের দায় স্বীকার ও বিচারের জন্য রিকনসিলিয়েশন কমিশন গঠনের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইশতেহারে এ নিয়ে প্রতিশ্রুতি আছে, তবে এখনই গঠিত হচ্ছে না কমিশন। আমাদের প্রায়োরিটির মধ্যে আরও অনেক কাজ আছে। যখন প্রয়োজন হবে অবশ্যই আমরা রিকনসিলিয়েশন কমিশনটা গঠনের উদ্যোগ নেব এবং তার টার্মস অফ রেফারেন্স পরিধি কী হবে ইত্যাদি আমরা তখন নির্ধারণ করব। একটা সুশৃঙ্খল জাতির মধ্যে যাতে বিভক্তি কম থাকে, তাহলে সেই জাতি এগিয়ে যেতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাসপোর্টে আবারও ফিরছে ইসরায়েল ছাড়া যে কোনো দেশে ভ্রমণের শব্দ, টাকায় যুক্ত হতে পারে বীর শ্রেষ্ঠদের ছবি। এছাড়া অনলাইন অফলাইন জুয়া, বেটিং নির্মূলের জন্য আধুনিক আইন হচ্ছে। এই অপরাধগুলোর জন্য আলাদা একটা আইন প্রণয়ন আমরা হাতে নিয়েছি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মেহেরপুরে 9 বছরের শিশু ধর্ষণ মামলার রায়ে শাকিল হোসেন নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঘটনার 1 বছরের মধ্যে প্রথম কোনো ধর্ষণ মামলার রায় দেয়া হলো এই জেলায়। দুপুরে মেহেরপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। মামলায় উল্লেখ করা হয়, 2025 সালের 16 জুন গাংনী উপজেলা চাঁদপুর গ্রামের 5ম শ্রেণীর পড়ুয়া মেয়ে তার বাবাকে খাবার দিতে যাওয়ার সময় আসামি শাকিল হোসেন পথরোধ করে। দেশীয় অস্ত্র দিয়ে হত্যার ভয় দেখিয়ে শিশুটিকে নির্যাতন করে। এ সময় শিশুর চিৎকারে পালিয়ে যায় শাকিল। পরে বাড়ি ফিরে পরিবারকে জানালে গ্রামবাসী শাকিলকে আটকে গণপিটুনি দেয়। পরে গাংনী থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। এরপর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণা করেন বিচারক।
সরকারি সব ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার। এ তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংসদের আগামী অধিবেশনে বিদ্যুৎ সমস্যার সমাধান হতে পারে। বলেন, সংসদ হবে সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। জাতীয় সংসদ ভবনে সৌর বিদ্যুৎ অনগ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল ব্যবস্থায় প্রবেশ করছে। 2030 সালের মধ্যে নবায়নযোগ্য খাত থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ সরকার গঠনের পরপরই আসে এমন ঘোষণা। তারই অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের ছাদে সৌর বিদ্যুতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকার প্রধান জানান, আমদানি নয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিবেশ বান্ধব, টেকসই ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হতে চায় বাংলাদেশ। জাতীয় সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা বোধহয় আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে দেশে জ্বালানি ও বিদ্যুতের যে সংকট, তা মোকাবেলায়ও সরকার আন্তরিক বলে জানান প্রধানমন্ত্রী। প্রত্যাশা, সংসদের আগামী অধিবেশনেই মিলতে পারে সমাধানের পথরেখা। বাংলাদেশ আর জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। জনগণের পাশাপাশি বেসরকারি খাতকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার তাগিদ ছিল তার। সেজন্য রাষ্ট্রীয় সকল স্থাপনায় পর্যায়ক্রমে সৌর বিদ্যুৎ ব্যবহার করার কথাও জানান তারেক রহমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের চিফ হুইপ জানান, কেবল কথাই নয়, কাজেও নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। বিদ্যুতের স্বাবলম্বী হওয়ার মধ্যে আমরা ইন্ডাস্ট্রি, প্রোডাকশনে, উৎপাদনে স্বাবলম্বী হতে চাই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ঈদ আনন্দ পরিবার প্রিয়জনের সাথে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। এদিন স্টেশন পরিদর্শনে যান রেলমন্ত্রী শেখ রবিউল আলম। জানান, নগরবাসীর ঈদযাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে কাল থেকে অতিরিক্ত 10টি বিশেষ ট্রেন চলবে। বিকেল থেকে যাত্রী চাপ রয়েছে বাস এবং লঞ্চ টার্মিনালগুলোতেও। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে সহকর্মীদের কাছে যেতে চাই। তারা রাজধানীর সদরঘাট এবং বিভিন্ন জায়গা থেকে যুক্ত রয়েছেন, বিমানবন্দর, রেল স্টেশনে রয়েছেন। আমরা শুরুতেই যুক্ত হয়েছেন আমাদের সাথে রাজীব আহমেদ, তার সাথে যুক্ত হচ্ছে। রাজীব, নদীপথে ঘরমুখ মানুষের কেমন ভিড় রয়েছে সেটি জানাবেন, কি সাথে বাড়তি নৌযানের ব্যবস্থা হয়েছে কিনা সেটাও জানতে চাই আপনার মাধ্যমে। এটা সদরঘাটে একদম ভিড় নাই বললেই চলে। যদিও গতকাল থেকে সরকারি ছুটি শুরু হবে, আজকে তেমন কোনো ভিড় নেই। আর আরেকটা কথা হচ্ছে যে আজকে একটু বৈরী আবহাওয়ার কারণে লোকজন অনেকটাই কম, এবং যারা আসতেছেন ঈদের ছুটিতে ঈদ করতে বাড়ি যাচ্ছেন, তারা বলতেছেন যে আজকে বৈরী আবহাওয়ার কারণে কিছুটা তাদের আসতে একটু সমস্যা পোহাতে হয়েছে। কিন্তু সদরঘাটে তেমন আমরা যানজট বা আর কি তেমন ভিড় আমরা দেখি নেই। কিন্তু অন্য ঈদের তুলনায় এবার সদরঘাটের চিত্রটা একটু ভিন্ন দেখতে পাচ্ছি আমরা। যেমন যাত্রীরা বলেছেন যে অন্য সময় যে সদরঘাটে হকারদের দৌরত্ব বা অন্য হয়রানি বা একটা ভিড় লেগে থাকতো, সেই বিষয়টা এবার সেই জটটা এবার নাই। বলতে গেলে তারা স্বাচ্ছন্দ্যী, তারা লঞ্চে উঠতে পারতেছেন এবং তারা যাত্রীরা যে ধরনের ভোগান্তি আগে পেত সে ধরনের কোনো ভোগান্তি নাই। কিন্তু আজকে বৈরী হওয়ার কারণে আসতে মানুষের অনেকটাই একটু রাস্তায় যানজটে পড়তে হয়েছে। তাছাড়া অল ওভার সদরঘাটের যে ঈদে ঘরমুখী মানুষের যে বাড়ি ফেরার যে অবস্থা, সেই ক্ষেত্রে তারা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন এবং তারা বলছেন কোনো ধরনের সমস্যা ছাড়াই তারা ঈদ যাত্রায় সদরঘাট ব্যবহার করে তারা বাড়ি পৌঁছাচ্ছেন।
ধন্যবাদ রাজীব, আপনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং আপনার মাধ্যমে নদীপথের খবর জানছিলাম। দর্শক, এবারে জানাতে চাই রেলপথের খবর। সেটি জানাতে রাজধানীর বিমানবন্দরের রেলওয়ে স্টেশন থেকে যুক্ত রয়েছেন সহকর্মী এম এ আজিজ। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। আজিজ, সকালে যাত্রী চাপ তেমন ছিল না, এখন কি অবস্থা দেখছেন মূলত? ধন্যবাদ রেজা। এখন বিমানবন্দর রেল স্টেশনে যাত্রী চাপ মোটামুটি, তবে ঈদ যাত্রার প্রথম দিনে যে পরিমাণ যাত্রী হওয়ার কথা বা যে পরিমাণ যাত্রী আমরা অন্যান্য সময় দেখে থাকি সেই তুলনায় যাত্রী চাপ কিছুটা কম। তবে এখানে যারা আসছেন তাদের বেশ ভালো একটি অভিযোগ আমরা পাচ্ছি, সেটি হলো যারা টিকিট কেটে এই বিমানবন্দর রেল স্টেশনে আসছেন, এখানে যে ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে আসছে সেটি কমলাপুর থেকেই একদম পরিপূর্ণ হয়ে আসছে, যার কারণে এখানে যারা টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকেন তাদের অনেকে ট্রেনে উঠতে পারছেন না, অনেকে উঠতে পারলেও তাদের নির্ধারিত যে সিট সেটি তারা পাচ্ছেন না। এর পাশাপাশি অনেকে ট্রেন মিস করারও যে অভিযোগ বা ট্রেনে উঠতে পারেননি সে অভিযোগে স্টেশন মাস্টারকে জানিয়েছেন, এবং স্টেশন মাস্টার এই বিষয়ে বলেছেন যে আসলে ট্রেনে ওঠার দায়িত্ব যাত্রীদের, তারা যদি উঠতে না পারে সেক্ষেত্রে এখানে দায়িত্বরত পুলিশ যারা আছে বা রেলের যারা এখানে দায়িত্বরত আছে তাদের সহায়তা নিতে পারে। তবে এখান থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, বিশেষ করে কমলাপুর হয়ে যে ট্রেনগুলো বিমানবন্দরে ছেড়ে যাচ্ছে তার প্রত্যেকটি ট্রেন মোটামুটি নির্ধারিত সময়ই ছেড়ে যাচ্ছে, এবং দু একটি ট্রেন অবশ্য বিলম্ব ছাড়াই মোটামুটি বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এবং স্টেশন মাস্টারের আশা ঈদযাত্রার এই যে শিডিউল সেটি ধারাবাহিকতা, প্রত্যেকটি ট্রেনের ধারাবাহিকতা বজায় থাকবে। রেজা, সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আজিজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেছে একই পরিবারের 4 জন সহ মোট 5 জনের। সকালে নগর কান্দার শঙ্কর পাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বিআরটিসি বাসের চালক ও হেলপার। পুলিশ ও নিহতের স্বজনরা জানায় চিকিৎসার জন্য হাসপাতালে যাবার পথে এই দুর্ঘটনা ঘটে। ফরিদপুর বরিশাল মহাসড়কের শঙ্কর পাশা এলাকায় পৌঁছালে রাজবাড়ী থেকে ঢাকামুখী বিআরটিসি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। এতে ঘটনাস্থলেই মারা যান আলমগীর হোসেন মোল্লা, তার স্ত্রী খুশি বেগম, আলমগীরের ভাই জাহাঙ্গীর মোল্লা ও তার স্ত্রী বেইলি বেগম এবং অ্যাম্বুলেন্স চালক কাউসার। এছাড়া টাঙ্গাইল, গোপালগঞ্জ ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 5 জনের। কাল শুরু হচ্ছে পবিত্র হজ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিরা ব্যস্ত কাবা শরীফ তাওয়াফ আর নফল ইবাদাতের জন্য। আজ এশার নামাজ পড়ে তাবুর শহর মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন সবাই। এর আগেই ইহরামের কাপড় পরিধান করবেন মুসল্লিরা। 8 জিলহজ অর্থাৎ সোমবার সেখানে অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। রাত্রি যাপন শেষে মঙ্গলবার 9 জিলহজ রওনা হবেন আরাফার ময়দানের উদ্দেশ্যে। সেখানেই অনুষ্ঠিত হবে হজের খুতবা। এবছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলী আল হুদাইফি। সেখানে একসাথে জোহর আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। মুজদালিফায় রাত্রি যাপনের পরদিন 10 জিলহজ বুধবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরই মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করবেন সবাই। দর্শক, এবার কোরবানির পশুর হাটের খবর জানাতে চাই। সেটি জানাতে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। ফয়সাল, হাটে বেচাকেনা কেমন দেখছেন সেটি একটু জানাবেন, এবং এছাড়া পুরো চিত্রটি আপনি আসলে কেমন দেখছেন হাটের, এবং যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, কি বলছেন মূলত তারা? রেজা, বেচাকেনা সন্ধ্যার পরপরই কিছুটা বেড়েছে। সারাদিন যেমন অলস সময় পার করেছেন ব্যবসায়ীরা, সে তুলনায় বিকেল এবং সন্ধ্যার পরপরই কিন্তু ক্রেতাদের উপস্থিতি আগের তুলনায় অনেকখানি বেড়েছে, এবং আমরা দেখছি পরিবার নিয়ে কিংবা প্রিয়জনদের নিয়ে অনেকেই এসেছেন গরুর হাটে। আফতাবনগরের এই হাটটি এখন বেশ জমজমাট। এখানে ক্রেতারাও আছেন, বিক্রেতারাও আছেন, বেশ বেচাকেনা চলছে। যদিও বিক্রেতাদের সাথে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে শেষ সময়ে যেহেতু এখন আরও 2-3 দিন বাকি আছে কোরবানির, সে কারণে
এখনো ক্রেতারা সেভাবে দাম হাঁকাচ্ছেন না, অর্থাৎ এখনো তারাও এখনো দেখছেন কিভাবে যদি আরও কিছুটা দাম কমে, আবার বিক্রেতারাও দেখছেন চেষ্টা করছেন যদি শেষ সময় এসে দামটা বাড়ে, সেজন্য তারাও কিছুটা ধরে রাখছেন দাম। তো এখনো বেচাকেনা পুরোপুরি জমে ওঠেনি যেমনটা বিক্রেতারা প্রত্যাশা করছেন। হয়তো যতই সময় গনিয়ে আসবে তখনই সেটি আসলে আরো জমতে থাকবে। ধন্যবাদ ফয়সাল, আপনার মাধ্যমে শুনছিলাম সেই খবর। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হাসিলের নামে 5 জেলায় কোরবানি পশুর হাটে চাঁদা তুলেছেন ইজারাদারদের কর্মীরা। সরকারিভাবে হাসিল ঠিক করে দেয়া হলেও মানছে না কেউই। হাসিল আর খুঁটি কেনা বাবদ গরু প্রতি অতিরিক্ত নেওয়া হচ্ছে 500 থেকে 1,500 টাকা পর্যন্ত। জেলাগুলোয় একদিনে হাট থেকে তুলে নেওয়া হচ্ছে আনুমানিক 100 কোটি টাকা। এছাড়া রাস্তায় পশুর ট্রাক থেকে নানা অজুহাতে টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ আর বগুড়া ঘুরে পশু ট্রাকের সঙ্গে ঢাকায় ফিরেছেন সহকর্মী আখলাকুস সাফা। ছবি তুলেছেন নাহিদ হোসেন। সিরাজগঞ্জের কান্দাপাড়া পশুর হাট। আশপাশের উপজেলা আর ইউনিয়ন থেকে পশু নিয়ে এই হাটে খামারি, রাখাল আর গৃহস্থরা। এটা কি আপনার নাম? আমার নাম। নাম লিখতে হয়েছে কেন? খুঁটিতে গরু বাঁধতে গেলেও দিতে হচ্ছে টাকা, যার কোনো নিয়ম নেই। পুরা প্যান্ডেল 4,000 টাকা। এই খোটাটা হয়েছে আরো 3 দিন আগে কিনে রেখে গেছে এখানে, মানে টাকায় 350 টাকায়। উপজেলা প্রশাসন হাসিলের রেট ঠিক করেছে 500 টাকা, আর ইজারাদার হাসিল আদায় করছেন 700 করে। এখানে কত নিয়েছেন? 700 টাকা। আমার কাছে কেন, মানে এরকম কেন? এই হাটের ইজারাদার বোরহান, তার জবাব বেশি নিলেও রিসিটে লিখছেন না, তাই ধরা পড়ার চান্স নেই। স্লিপ যেটা ওইটাতে ঠিকই 500 লাগে। হ্যাঁ 500। তো ও ধরে উপজেলা প্রশাসন আপনারা ধরে কিছু করতে পারবে না? না, তাও আমরা বলে দিছি যে আমরা কোরবানির দুটো হার এত বাদ দিল টাকা দিতে হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তার ভাষ্য, এমন কোনো অভিযোগ পাননি তারা। যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই ইজারা বাতিল করা হবে না। পাবনায় 20টি হাট, সেখানেও সরকারি রেটে নেওয়া হচ্ছে না হাসিল। একদিনের হাট থেকে তোলা হচ্ছে অতিরিক্ত প্রায় 25 কোটি টাকা। কুষ্টিয়ার 16টি হাটে দৈনিক বিক্রি 48,000 কোরবানি পশু। গড়ে 500 টাকা করে বেশি তোলা হচ্ছে রিসিট ছাড়া। এই জেলার হাটগুলো থেকে হিসেব থাকছে না 24 কোটি টাকার। বগুড়ায় ছোট বড় মিলিয়ে 90টি হাট, সবচেয়ে বড় ঐতিহ্যবাহী মহাস্থান হাট। শুধু এই হাট থেকেই পশু প্রতি অতিরিক্ত নেওয়া হয়েছে 1000 থেকে 1200 টাকা। বাকি হাটগুলো মিলিয়ে শুধু বগুড়ায় তোলা হয় অতিরিক্ত 18 কোটি 30 লাখ টাকার মতো। চুয়াডাঙ্গার সবচেয়ে বড় আলমডাঙ্গা পৌর পশুর হাট। জেলায় আছে আরো 4টি। দৈনিক বিক্রি 20,000-এর বেশি কোরবানি পশু। হাটে ঢুকতেই শুরু হয় হিসেব রাখার নামে চাঁদাবাজি। যদি বলা হয় যে কোন ক্ষেত্রে টাকাটা নিতে হবে, বলবে আমাদের বোনাস হিসাবে। বাক্সটাতে কি? বাক্সে কোনো কিছু নেই। বাক্সে তো টাকা কই 2-5 টাকা দিই চা খাওয়া। আপনার ধরেন হাটে ঢুকতে বেরোইতে খরচ কত? অনেকটা খরচ হয়ে যায়, 5-7 হাজার খরচ হয়ে যায়। হাটে গরু নামানোর জন্য মাটি দিয়ে উঁচু করা জায়গার দাম নেওয়া হচ্ছে 1000 করে। স্লিপ কাটছি, আড়ালে টাকা দিচ্ছি, এখন আবার ওখানে চাইতেছে আবার 1000। আরেকজন চাইতেছে 500। আর কত দেব আপনারা ভাই বলেন? ভিটালা কি আমরা নিজে আছি, কত দেব? মালিক সমিতি নিছে 500। হ্যাঁ। এটা কোন জায়গায় নিছে? এই যে এন ভাই নিল। এখানেই নিছে? কই লোক কই? লোক দিকে আছে আপনাদের দেশ সরছে। তো এই স্লিপ দিয়ে 500 টাকা করে নিচ্ছেন আপনারা? 500 না, গাড়ি ভর্তি। এটার সাথে হাটের কি সম্পর্ক? আমাদের বড় কত কর্তৃপক্ষ আছে, তাদের সাথে কথা বলুন, সবথেকে ভালো হবে। আলমডাঙ্গা থেকে ঢাকাগামী একটি পশু ট্রাকে টিম যমুনা। দেখতে চাই পথে পথে আর কি ভোগান্তিতে পড়তে হয়। হাট থেকে বেরোতেই সন্ধ্যা হয়ে যায়। 30টি গরু নিয়ে ঢাকার দিয়াবাড়ি হাটের উদ্দেশ্যে ব্যাপারী মোহাম্মদ ইউনুস। হাটেই অতিরিক্ত দিয়েছেন 24,000 টাকা। পথে আরো কি কি হয় এ নিয়ে দুশ্চিন্তা তার। সিরাজগঞ্জের হাটিকুমরুলে আসতেই চোখে পড়ে ট্রাক দাঁড় করিয়ে টাকা নিচ্ছে পুলিশ। মামলা দিবে 2500 টাকা, পরে মনে করেন গাড়ি মালিককে 500 টাকা দেয়। এই তো স্যার আপনারা পাইলাম। লিফলেটও তো নাই আপনার? নেমর নাম্বার নাই তো, পড়ে গেছিল আগে। ওনাদেরকে দিতে হবে টাকা, না দিলে এটা দিয়ে মামলা দিবি, কাগজপাতি তো আমার পারবে। পরে চালকের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়। ঠিক আছে, আপনি পাইছেন ফেরত? আলহামদুলিল্লাহ। এখন যান।
বিষয়টা যেন আর জানাজানি না হয় এজন্য চলে টিম যমুনাকে ম্যানেজ করার চেষ্টা। আমি বলে নাই আমার অফিস আমার খরচ দেয় না তাই যথেষ্ট আমাদের চাইতে বেশি পারে মোবাইল নাম্বার না মোবাইল নাম্বার। বিষয়টি জানানো হয় হাইওয়ে পুলিশের ওসিকে। সেখানেই ছিলেন হাটিকুমরুল মোড়ের সেই পুলিশ ইনচার্জ। চাকরির দরকার নাই তোমাদের, তোমরা কাজ করো, ভিক্ষার একটা প্লেট নিয়ে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে অনেক মোড় বসে, এখন ওখানে বসো, বসে ভিক্ষা করো। অথচ পশু ট্রাক যেন কোনো বাধায় না পড়ে এজন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা যায় পুলিশ চেকপোস্ট। প্রশাসন পুলিশ টুলিশ মানে আপনার হচ্ছে ওই যে টং ইয়া করে না বক্স এরকম ভাবে আসছে। এর মধ্যে রাস্তার ঝাঁকুনিতে ট্রাকই পিছলে পড়ে 2 গরু, পড়ে যায় সব গোখাদ্য। সব ঝক্কি ঝামেলা পেরিয়ে ব্যাপারী মোহাম্মদ ইউনুসের ট্রাক ঢাকার দিয়াবাড়ি হাটে পৌঁছায় ভোর 4টায়। এখানে অবশ্য নেওয়া হয়নি কোনো খুঁটির ভাড়া, আর হাসিল ঠিক করা আছে বিক্রয় মূল্যের 5%। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারী, রাখাল আর গৃহস্থরা মোটামুটি জানেন ঢাকায় বেচাকেনাটা হবে একটু শেষের দিকে, তাই পুরোটা সময় থাকছেন তারা। আর এই সময়ের মধ্যে কোরবানির পশুর নিরাপত্তা এবং তাদের নিরাপত্তা যেমন জরুরি, তেমনি হাটগুলোকে দালাল মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং জাল টাকা মুক্ত করাটা ইজারাদার আর নগর প্রশাসনের দায়িত্ব। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, উত্তরা দিয়াবাড়ি হাট, ঢাকা। সমুদ্রের 26টি ব্লকে উত্তোলনযোগ্য তেল ও গ্যাস রপ্তানির সুযোগ রেখে অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করছে সরকার। জ্বালানি মন্ত্রী বলেছেন, এতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে না। প্রয়োজন মিটিয়েই রপ্তানির সুযোগ রাখা হয়েছে উত্তোলিত তেল এবং গ্যাসে। মন্ত্রণালয়ের দাবি করেছে, দরপত্রে গ্যাসের মূল্য বেশি থাকলেও গড়ে এলএনজি আমদানির চেয়ে এর দাম কম পড়বে। 2012 সালের সমুদ্র বিজয়ের পর আয়তনে বাড়ে বাংলাদেশের সামুদ্রিক এলাকার। তেল, গ্যাস ও জ্বালানির ক্ষেত্রে উন্মোচিত হয় নতুন সম্ভাবনার দ্বার। কিন্তু প্রতিবেশীরা পারলেও গত 14 বছরে গভীর ও অগভীর সমুদ্রে তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ শুরু করতে পারেনি বাংলাদেশ। সমুদ্রের বিজয় করার পরেও যারা তখন বলা হয়েছে তারা হেরে গেছে, আমরা জিতে গেছি, তারা কিন্তু সেসব জায়গাতে গ্যাস উত্তোলন করে বিদেশে এক্সপোর্ট করছে। আমরা এখনো মাটির নিচে কি আছে আমরা জানি না। এ অবস্থায় দায়িত্ব নেয়ার 3 মাসে বিএনপি সরকার সমুদ্রের 26টি ব্লকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। এজন্য পরিবর্তন করেছে দরপত্রের শর্ত। বিনিয়োগ আকর্ষণ করতে বিভিন্ন সুবিধা দেয়া হচ্ছে বিদেশি কোম্পানিকে। সমুদ্রের তেল বা গ্যাস পেলে এবং পেট্রোবাংলা না নিলে বিদেশি কোম্পানি রপ্তানি করতে পারবে। দেশের মধ্যেও চাইলে অন্য কারোর কাছে বিক্রি করতে পারবে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের সাথে সমন্বয় করে নির্ধারণ করা হবে গ্যাস ও তেলের দাম। ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম নির্ধারণ করা থাকবে। কোম্পানিতে কর্মরত বিদেশিদের কর দিতে হবে না, পরিশোধ করবে পেট্রোবাংলা। অফশোর বিডিং রাউন্ড 2026 আমরা আজকে 6টি জাতীয় দৈনিকের মাধ্যমে আমরা এটা অফিসিয়ালি আমরা ডিক্লেয়ার করেছি। অতীতের যে সীমাবদ্ধতাগুলো ছিল, অতীতের যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল আমাদের এই টেন্ডার ডকুমেন্টে, সেগুলো সংশোধন করে আমরা কাজ করবার চেষ্টা করছি। আমাদের এখান থেকে গ্যাস বা তেল যেটাই উত্তোলন করা যায় সেটা দেশের উন্নয়নের জন্য একটা বড় নিয়ামক হয়ে দাঁড়াবে। আমদানি করা এলএনজির দামের চেয়ে উত্তোলিত গ্যাসের মূল্য বেশি নির্ধারণ করা হয়েছে। এতে বাংলাদেশ কিভাবে লাভবান হবে সেই প্রশ্ন ছিল মন্ত্রণালয়ের কাছে। গ্যাসের প্রাইসটা এলএনজি প্রাইসের চেয়ে বেশি হয়ে যাবে কিনা, এলএনজি প্রাইসের চেয়ে বেশি হয়ে গেলে আমরা নিজের গ্যাস কিনেই বেশি দামে কিনবো কিনা, আসলে ব্যাপারটা সেই রকম হবে না। বিএসসির ক্ষেত্রে আমাদের সরকারের একটা শেয়ার আছে, তো এই শেয়ারটা বাদ দেওয়ার পরে যেটা এভারেজ হবে সেটাই হলো আসলে গ্যাসের প্রাইস। প্রাথমিকভাবে বিদেশি কোম্পানির সাথে গ্যাস ক্ষেত্রের জন্য 25 বছর আর তেল খনির জন্য 20 বছরের চুক্তি করা হবে। তবে রপ্তানি সুবিধা দেয়া সহ বিদেশি কোম্পানিগুলোকে নানা সুবিধা দেয়া নিয়ে সমালোচনা আছে। তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এর বিরোধিতা করেছে। তবে জ্বালানি মন্ত্রী বলছেন, দরপত্রের শর্ত দেশের স্বার্থে বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে। রপ্তানি তখনই করতে পারবো যখন আমার ডিমান্ড ফুলফিল হবে। সুতরাং আমি না খেয়ে
অন্যকে খাওয়াবো না। জ্বালানি খাতের এই দুই নীতি নির্ধারক মনে করেন এবার দরপত্রে অংশগ্রহণ করবে বিদেশি কোম্পানিগুলো, কারণ বিএনপি সরকারের প্রতি তাদের আস্থা আছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। হামের বিশেষ টিকা কর্মসূচি শেষ। প্রকোপ কমার আশা করা হলেও পরিস্থিতি ভিন্ন। গত 24 ঘন্টায় মৃত্যু আরও 16 শিশুর। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 1434 জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে 528 জন শিশু। দেশ জুড়ে হামের ভয়াবহতা কমার কোনো লক্ষণ নেই। 24 ঘন্টায় শুধু ঢাকাতেই মারা গেছেন 10 জন। এছাড়া রাজশাহী, সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রংপুরে প্রাণ গেছে 6 জনের। সব হাসপাতালের তথ্য আসে না স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। তারপরও আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 72,000। প্রতিদিন আক্রান্ত 1 থেকে 1,500। এদিকে হামে এখন পর্যন্ত সিলেটে মৃত্যু হয়েছে 52 জনের। একদিনে 73 জন নতুন রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। এছাড়া বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও বাড়ছে রোগীদের ভিড়। হামের জন্য সদর আসছে, সদরের চিকিৎসাটা ভালো, কিন্তু কথা হচ্ছে এখানে সিট পাওয়া যায় না, বিভিন্ন রকম ঝামেলা হইতেছে। আমরা ডায়রিয়া রোগী নিয়ে আসলাম, এখন হামের রোগীর সাথে একসাথে হয়ে যাচ্ছে, তখন এটা তো অনেক ইনফেকশন হয়ে যাবে বাচ্চা। এখানে যে পরিমাণ রোগী আছে হামের রোগী, আমি টেনশন আছে কোন সময় আমার রোগীতে এফেক্ট আসে হামের। এমন পরিস্থিতিতে হামের চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। হামের প্রকোপ কমার কোনো লক্ষণ আমরা নোয়াখালীতে পাচ্ছি না। প্রতিদিনই আমাদের প্রায় 30 থেকে 40 জন রোগী ভর্তি হচ্ছে এবং রেগুলার আমাদের আইসোলেশন ওয়ার্ডে প্রায় 1 শতাধিক রোগী ভর্তি আছে। হামের প্রকোপ কবে কমবে তা এখনো নিশ্চিত করে বলতে পারছে না স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে প্রাদুর্ভাব বাড়ার শঙ্কা তৈরি করেছে ঈদুল আজহার ছুটি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে 3 জন নিহত হয়েছেন। সকাল 11:30টার দিকে সীমান্ত পিলার 41 ও 42-এর মধ্যবর্তী এলাকায় সীমান্ত থেকে কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। স্থানীয়রা জানিয়েছেন পাহাড়ি খেতে কাজ করছিলেন তারা। এ সময় হঠাৎ ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে 3 জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্কুল ফিডিং নিয়ে যমুনা টেলিভিশনের অনুসন্ধানের পর প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্তে অনিয়ম পেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সব ঠিকাদার কোম্পানিকে ফুড টেকনিশিয়ান নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 30 কর্মদিবসের মধ্যে ফের অনিয়ম হলে চুক্তি বাতিল, মামলাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর 1 জুনের মধ্যেই স্পষ্ট করতে বলা হয়েছে সাপ্লাই চেইন ম্যাপিংয়ের। সম্প্রতি 5,500 কোটি টাকার স্কুল ফিডিং প্রকল্পে প্রতি সপ্তাহে কিভাবে 17 কোটি টাকা লোপাট হয় সেই অনুসন্ধান করে যমুনা টেলিভিশন। খুব একটা সমস্যা হবে। এইখানে একটু ফাঙ্গাস মনে হচ্ছে কেন এখন তো, যে এই অংশটা। দেশের নানা গণমাধ্যমেও সস্তা নিম্নমানের খাবার সরবরাহ এবং সেই খাদ্য খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার ঘটনায় হচ্ছে আলোচনা সমালোচনা। এমন অবস্থায় তদন্তে নামে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। অনিয়ম পাওয়ায় রোববার মিরপুরে হয় ঠিকাদার, জেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্টদের নিয়ে নির্দেশনা ও মতবিনিময় সভা। যারা আমাদের মন্ত্রণালয়ের অংশ, তারা যদি আজকে অ্যাটেনশন না দেন, আগামী দিনে আপনার চাকরির কি অবস্থা থাকবে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। যারা সাপ্লায়ার্স আছেন, আপনারা যদি অ্যাটেনশন না দেন, আগামী দিনে আপনাদের সাথে আমাদের কোনো ব্যবসা আদৌ হবে কিনা সেটারও কোনো গ্যারান্টি থাকবে না। ফুড টেকনিশিয়ান নিয়োগ, সাপ্লাই চেইন ম্যাপিং সহ নানা কঠোর নির্দেশনা দেওয়া হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মন্ত্রী বলেন, যত নামি দামি প্রতিষ্ঠানই হোক, ছাড় হবে না কারো। এত বড় কন্ট্রাক্ট নিয়ে একটা ফুড টেকনিশিয়ান রাখতে পারবেন না আপনারা? নিশ্চয়ই পারবেন ভাই। তাহলে ফুড টেকনিশিয়ান রাখা এখন আপনাদের জন্য মাস্ট। আপনার কেন কন্টিনজেন্সি নাই যে স্ট্যাটিস্টিক্যালি এতগুলো প্যাকেট খুলতে পারে, এতগুলো প্যাকেটে পোকা ধরতে পারে? তো কন্টিনজেন্সি আমার এত % প্যাকেট এক্সট্রা থাকবে, আমি সাপ্লাই দিব, তাইলে কোনো কমপ্লেন হয় না, ওয়েটও করতে হয় না, কারণ আপনার ট্রাকের মধ্যেই ছিল এতগুলো এক্সট্রা প্যাকেট। স্ট্যাটিস্টিক্যাল হিসাব আপনি করেন নাই কেন? আমাকে এখন আপনি বক্তৃতা দিবেন সরকার সহযোগিতা করে না, প্যাকেট খুললে পোকা হয় এটা বুঝে না, সরকারের কাজ এই সায়েন্স বোঝা না।
মন্ত্রণালয়ের সচিব জানান, কারো অবহেলায় কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটলে সেই দায় নিতে হবে ঠিকাদারকেই। আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, অনিয়মে ব্যাহত হচ্ছে প্রকল্পের উদ্দেশ্য। জানান, যেসব খাবার নিয়ে অভিযোগ থাকবে না, কেবল সেগুলোরই বিল পাবেন ঠিকাদাররা। যদি এটার ব্যত্যয় হয় তবে হয় এটা আমরা বাদ দেব, না হয় আমরা রিজেক্ট করে দেব, না হয় এটার যে চুক্তি বাতিল করব, না হয় আইনগত কোনো ব্যবস্থা নেব। এ সময় ঠিকাদাররাও তাদের বক্তব্য তুলে ধরেন। আপনাদের অফিস থেকে ফোন করে স্যার আমাদেরকে বলে অফিস গুড়িয়ে আনবো, গুলশান অফিস আপনাদেরকে ধরে আনবো, কিভাবে আপনি ডিডি অফিস আসেন? আমি যাবো কোথায় স্যার? আপনি বলেন। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। পাকিস্তানের বেলুচিস্তানে সেনা সদস্যদের বহনকারী একটি শাটল ট্রেনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে বেসামরিক যাত্রী সহ কমপক্ষে 28 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 90 জন। বিবৃতি প্রকাশ করে হামলার দায় নিয়েছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিএলএ। প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ট্রেনটিকে ধাক্কা দিয়েছিল হামলাকারী। কোয়েটা ক্যান্টনমেন্ট এলাকা থেকে রেল স্টেশনের দিকে যাচ্ছিল এই শাটল ট্রেন। পথিমধ্যে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। ইঞ্জিন সহ ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়, উল্টে যায় আরও 2টি বগি। স্থানীয় সময় সকাল 8টা নাগাদ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে এ ঘটনা হয়। বিস্ফোরণের ধাক্কা এতটাই প্রবল ছিল যে আশপাশের একাধিক ঘরবাড়ি ও বেশ কয়েকটি যানবাহন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হতাহত হন অনেকেই। বহু হতাহতের ঘটনা ঘটেছে, বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং রেল লাইনের পেছনের দিকেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেল স্টেশনে পার্ক করা প্রায় 50 থেকে 60টি যানবাহন পুড়ে গেছে। স্টেশনের মূল ভবনটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ। জানিয়েছে, ট্রেনে অবস্থানরত সামরিক বাহিনীর সদস্যরাই ছিল তাদের মূল টার্গেট। এদিকে প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ট্রেনটিতে হামলা চালায় হামলাকারী। তেল ও খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানে গেল কয়েক বছরে এমন বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। প্রায়ই নিরাপত্তা বাহিনী ও সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে বিএলএ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।